আবার আমন্ত্রণ একশো বিজনেস সঙ্গে আছি রহমান রণ। দর্শক, দেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ তথ্য স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে একশো বিজনেস। দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজের সৌজন্যে শুরুতেই পুঁজিবাজারের এই মুহূর্তের খবরাখবর জানতে আমরা চলে যাচ্ছি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ স্টুডিওতে। ডিএসিতে আছেন মাহবুব রহমান এবং সিসিতে আছেন রাজিউর রহমান। রহমান রনু, আপনাকে ধন্যবাদ। দর হারানোর মধ্য দিয়ে চলছে এখনো পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন। এই মুহূর্তে দেখা যাচ্ছে ডিএসসির প্রধান ইন্ডেক্সটি 15 পয়েন্ট নেগেটিভ অবস্থানে রয়েছে, 4063 পয়েন্টে অবস্থান করছে। এসি ইন্ডেক্সটি দেখা যাচ্ছে 5 পয়েন্ট নেগেটিভ অবস্থানে থেকে 944 পয়েন্টে অবস্থান করছে এবং 30 ইন্ডেক্সটি 6 পয়েন্ট নেগেটিভ অবস্থানে রয়েছে। দিনের এই মুহূর্তে অবস্থান করছে 1368 পয়েন্টে। এখনো পর্যন্ত লেনদেন ছাড়িয়েছে প্রায় 159 কোটি টাকা। যে কটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হচ্ছে তাদের মধ্যে দেখা যাচ্ছে 82টি প্রতিষ্ঠান দর হারিয়ে লেনদেন হচ্ছে, 40টি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে এবং 196টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত রয়েছে। দিনের এই মুহূর্তে টপ 10 যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের মধ্যে দেখা যাচ্ছে প্রথম অবস্থানে অবস্থান করছে জেনিক্স ইনফোসিস। দেখা যাচ্ছে দিনের শুরু থেকে এখনো পর্যন্ত প্রায় 10 কোটি 17 লাখ টাকা লেনদেন হয়েছে প্রতিষ্ঠানটি। দ্বিতীয় অবস্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা। দেখা যাচ্ছে এই মুহূর্তে লেনদেন হচ্ছে এখনো পর্যন্ত লেনদেন হয়েছে প্রায় 9 কোটি 78 লাখ টাকা। তৃতীয় অবস্থানে অবস্থান করছে ইসলামিক ব্যাংক লিমিটেড। ইসলামী ব্যাংক দেখা যাচ্ছে এই মুহূর্তে 19 টাকা 70 পয়সা দরে লেনদেন হচ্ছে। চতুর্থ অবস্থানে গ্রামীণ ফোন রয়েছে। এছাড়া টপ ট্রেডের তালিকা অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের মধ্যে রয়েছে স্কয়ার ফার্মা, রয়েছে হাক্কানি পাল্প, ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস। এছাড়া রয়েছে ফাইন ফুডস, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিটস প্যানেল, সিনো বাংলা ইন্ডাস্ট্রি, বিবিএস কেবলস। এছাড়া রয়েছে পিটিএল এবং ইস্টার্ন ইন্স্যুরেন্স। এদিকে শতাংশের দিক দিয়ে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে দিনের এই মুহূর্তে ইস্টার্ন ইন্স্যুরেন্সের। এই মুহূর্তে দেখা যাচ্ছে 9.90% দর বৃদ্ধি পেয়েছে প্রতিষ্ঠানটি। দ্বিতীয় অবস্থানে মিরাকল ইন্ডাস্ট্রি রয়েছে, 8.02% দর বৃদ্ধি পেয়ে প্রতিষ্ঠানটির এই মুহূর্তে লেনদেন হচ্ছে। তৃতীয় অবস্থানে সোনার বাংলা ইন্স্যুরেন্স রয়েছে। দেখা যাচ্ছে 51 টাকা 90 পয়সা দরে লেনদেন হচ্ছে, শতাংশের দিক দিয়ে 6.13% দর বৃদ্ধি পেয়েছে। চতুর্থ অবস্থানে পাইওনিয়ার ইন্স্যুরেন্স রয়েছে, 33 টাকা দরে লেনদেন হচ্ছে, 5.76% দর বৃদ্ধি পেয়ে। এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে তুংহাই, দেখা যাচ্ছে 5.26% দর বৃদ্ধি পেয়েছে। প্রভাত ইন্স্যুরেন্স রয়েছে ষষ্ঠ অবস্থানে। এই মুহূর্তে দেখা যাচ্ছে দর বৃদ্ধি পেয়েছে 4.47%, 25 টাকা 70 পয়সা দরে লেনদেন হচ্ছে এই মুহূর্তে প্রতিষ্ঠানটি। এছাড়া রয়েছে এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, 3.88% দর বৃদ্ধি পেয়েছে। এছাড়া সোনার বাংলা ইন্স্যুরেন্স রয়েছে মিরাকল মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, বেক্সিমকো সিনথেটিক, জেনিক্স ইনফোসিস, রয়েছে ইউনাইটেড ইন্স্যুরেন্স এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। এদিকে শতাংশের দিক দিয়ে সবচেয়ে বেশি দর হারিয়ে লেনদেন হচ্ছে দিনের এই মুহূর্তে ঢাকা ডাইংয়ের, 5% দর হারিয়ে লেনদেন হচ্ছে প্রতিষ্ঠানটি। দ্বিতীয় অবস্থানে তাকাফুল ইন্স্যুরেন্স রয়েছে, 30 টাকা 90 পয়সা দরে লেনদেন হচ্ছে, যদিও দিনের শুরু থেকে 32 টাকা 50 পয়সা দরে লেনদেন শুরু করেছিল প্রতিষ্ঠানটি। তৃতীয় অবস্থানে জিল বাংলা ইন্ডাস্ট্রি রয়েছে। এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে প্রাইম ফার্স্ট আইসিবি মিউচুয়াল ফান্ড, রয়েছে এমবি ফার্মাসিউটিক্যালস, এছাড়া রয়েছে সিটি ইন্স্যুরেন্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, এছাড়া রিপাবলিক ইন্স্যুরেন্স রয়েছে প্রো ইস্পাত, বিটি অটোকার্স, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এদিকে সেক্টর ওয়াইজ মুভমেন্ট দেখা যাচ্ছে এখনো পর্যন্ত অধিকাংশ সেক্টরেই দর হারানোর মধ্য দিয়ে চলছে লেনদেন। ইন্স্যুরেন্স সেক্টরে দেখা যাচ্ছে কিছুটা পজিটিভ ট্রেন্ডে রয়েছে, 20টি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে, 19টি প্রতিষ্ঠান দর হারিয়ে লেনদেন হচ্ছে। অন্যদিকে দেখা যাচ্ছে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে 6টি প্রতিষ্ঠান দর হারিয়ে লেনদেন হচ্ছে, মাত্র 2টি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে। টেক্সটাইল সেক্টরে সবকটি প্রতিষ্ঠান দর হারিয়ে লেনদেন হচ্ছে। এছাড়া ব্যাংকিং সেক্টরে দেখা যাচ্ছে 8টি প্রতিষ্ঠান দর হারিয়েছে এবং 5টি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে এবং মিউচুয়াল ফান্ড সেক্টরে 7টি প্রতিষ্ঠান দর হারিয়ে লেনদেন হচ্ছে, মাত্র 1টি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে। তো এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে সর্বশেষ খবরাখবর। এখন চিটাগং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে সর্বশেষ খবরাখবর জানতে চলে যাব সিএসসি স্টুডিওতে। সেখানে রয়েছেন রাজিউর রহমান। ধন্যবাদ মাহবুব রহমান আপনাকে। এখনো পর্যন্ত সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে চিটাগং স্টক এক্সচেঞ্জে এবং সিএসসির প্রধান ইন্ডেক্সটি এই মুহূর্তে অবস্থান করছে 11,548 পয়েন্টে, যেখানে 55 পয়েন্ট কমেছে এবং 30 ইন্ডেক্সটিও দেখা যাচ্ছে এই মুহূর্তে 81 পয়েন্ট কমে 10,064 পয়েন্টে দাঁড়িয়েছে এবং লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে মাত্র প্রায় 4 কোটি টাকা। লেনদেন হওয়া প্রতিষ্ঠান এবং মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে এই মুহূর্তে দর অপরিবর্তিত রয়েছে। 73টি প্রতিষ্ঠানের দর হারিয়েছে, 59টি প্রতিষ্ঠানের এবং 27টি প্রতিষ্ঠানের দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে। এছাড়া টাকার অঙ্কে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর তালিকায় প্রথমেই অবস্থান করছে
পারাকা পাওয়ার, দ্বিতীয় অবস্থানে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, প্রিমিয়ার ব্যাংক রয়েছে তৃতীয় অবস্থানে, চতুর্থ অবস্থানে রয়েছে ইন্দো বাংলা ফার্মা, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পঞ্চম অবস্থানে রয়েছে, ষষ্ঠ অবস্থানে রয়েছে এনসিসি ব্যাংক, সপ্তম অবস্থানে রয়েছে এডিএন টেলিকম, ন্যাশনাল ব্যাংক লিমিটেড রয়েছে অষ্টম অবস্থানে, নবম অবস্থানে ওরিয়ন ফার্মাসিউটিক্যালস এবং দশম অবস্থানে রয়েছে বিবিএস কেবলস। আর শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পাওয়া প্রতিষ্ঠানগুলোর তালিকায় প্রথমেই অবস্থান করছে স্টান ইন্স্যুরেন্স। এই মুহূর্তে 9.82% দর বৃদ্ধি পেয়েছে প্রতিষ্ঠানটির, যা টাকার অঙ্কে 3 টাকা 90 পয়সা দর বেড়ে এই মুহূর্তে সর্বশেষ 43 টাকা 60 পয়সা দরে প্রতিটি শেয়ারের হাতবদল হচ্ছে। পরবর্তীতে রয়েছে পাওয়ার গ্রিড, এই মুহূর্তে 7.54% দর বৃদ্ধি পেয়েছে এবং টাকার অঙ্কে 3 টাকা 10 পয়সা দর বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ লেনদেন হচ্ছে 44 টাকা 20 পয়সা দরে প্রতিটি শেয়ারে। তৃতীয় অবস্থানে রয়েছে এই মুহূর্তে সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ, 7.44% দর বৃদ্ধি পেয়েছে, 52 টাকা দরের প্রতিটি শেয়ারের হাতবদল হচ্ছে এই মুহূর্তে। পরবর্তী চতুর্থ অবস্থানে রয়েছে নর্দার্ন ইন্স্যুরেন্স, 7.14% দর বেড়েছে, টাকার অঙ্কে 1 টাকা 20 পয়সা দর বৃদ্ধি পেয়ে এই মুহূর্তে 18 টাকা দরে প্রতিটি শেয়ারের হাতবদল হচ্ছে। মিরাকল ইন্ডাস্ট্রিজ পরবর্তীতে রয়েছে পঞ্চম অবস্থানে, এই মুহূর্তে 6.32% দর বৃদ্ধি পেয়েছে প্রতিষ্ঠানটির। ষষ্ঠ অবস্থানে এই মুহূর্তে যমুনা অয়েল রয়েছে, 5.08% দর বেড়েছে, বেক্সিমকো সিনথেটিক 5% দর বৃদ্ধি পেয়ে এই মুহূর্তে 6 টাকা 30 পয়সা দরে প্রতিটি শেয়ারের হাতবদল হচ্ছে। পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, এই মুহূর্তে 2.62% দর বৃদ্ধি পেয়েছে এবং প্রতিটি শেয়ারের সর্বশেষ হাতবদল হচ্ছে 19 টাকা 60 পয়সা দরে এবং সর্বশেষ দশম অবস্থানে রয়েছে সোনার বাংলা ইন্স্যুরেন্স, এই মুহূর্তে 37 টাকা 70 পয়সা দরে প্রতিটি শেয়ারের হাতবদল হচ্ছে এবং শতাংশের দিক থেকে 2.17% দর বেড়েছে এবং টাকার অঙ্কে 80 পয়সা দর বেড়েছে প্রতিষ্ঠানটির। এছাড়া টাকার শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর হারিয়ে টপ লুজার্সের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমেই অবস্থান করছে ফিনিক্স ফাইন্যান্স, 8.85% এই মুহূর্তে দর হারিয়েছে এবং টাকা অঙ্কে 2 টাকা দর কমে 20 টাকা 60 পয়সা দরে প্রতিটি শেয়ারের হাতবদল হচ্ছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে এসিএ ফর্মুলেশন, 8.57% দর হারিয়েছে। ঢাকা ডাইং রয়েছে তৃতীয় অবস্থানে, 7.50% দর হারিয়েছে। প্যারামাউন্ট টেক্সটাইল রয়েছে চতুর্থ অবস্থানে, এই মুহূর্তে 6.30% দর হারিয়েছে। এছাড়া পরবর্তীতে রয়েছে আইসিবি, অগ্রণী ব্যাংক, ফার্স্ট মিউচুয়াল ফান্ড রয়েছে, আনোয়ার গ্যালভানাইজিং, বিকন ফার্মাসিউটিক্যালস, ট্রাস্ট ব্যাংক, রূপালী ব্যাংক এবং বিবিএস কেবলস। এই মুহূর্তে বিবিএস কেবলসের 3.54% দর হারিয়েছে, টাকার অঙ্কে যা 2 টাকা দর হারিয়েছে এবং সর্বশেষ 54 টাকা 50 পয়সা দরে প্রতিটি শেয়ারের হাতবদল হচ্ছে এই মুহূর্তে। এবং এই ছিল আমার কাছে থাকা চিটাগং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের সর্বশেষ খবরাখবর। দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজের সৌজন্যে জানলাম দেশের পুঁজিবাজারের এই মুহূর্তের খবরাখবর। দর্শক, এখন রয়েছে দেশের মোটরসাইকেল উৎপাদন ও বাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন হোন্ডা বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের হেড অফ ফাইন্যান্স অ্যান্ড কমার্শিয়াল শাহ মোহাম্মদ আশিকুর রহমান এফসিএ। জনাব আশিকুর রহমান, আপনাকে স্বাগত 21 বিজনেসে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুরুতেই মোটরসাইকেল বাজারে সার্বিক পরিস্থিতি একটু জানতে চাচ্ছি। আমি প্রথমে করোনার প্রাদুর্ভাব থেকে মহান আল্লাহ পাকের হেফাজত কামনা করে শুরু করছি। করোনা ভাইরাস শুধু স্বাস্থ্য ঝুঁকি নয়, গোটা বিশ্বের অর্থনীতির ভিতকে নাড়িয়ে দিয়েছে। অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা OECD এর মতে বিশ্ব অর্থনীতির উপর করোনা ভাইরাসের প্রভাব কাটিয়ে উঠতে অনেক বছর সময় লেগে যাবে। বাংলাদেশ এর থেকে বাদ নয়। করোনা পরিস্থিতিতে আমরা সবাই শারীরিক ও সামাজিক দূরত্ব বজায় রাখার চেষ্টা করছি। অফিস, ব্যবসা, দোকান, শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গায় এর প্রভাব পড়েছে। আমাদের অর্থনীতি ওই বিশাল ক্ষতির সম্মুখীন। আমরা মনে করি মোটরসাইকেল একটি প্রাথমিক মাধ্যম হতে পারে অর্থনৈতিক ক্ষতি সামলে উঠতে। মোটরসাইকেল পুনরায় সংযোগ করতে পারে আমাদের অর্থনীতিকে, সচল করতে পারে জীবন ও অর্থনীতিকে, যাকে আমরা বলি কানেক্টিং ইকোনমি। মোটরসাইকেল হয়ে উঠতে পারে নিরাপদ বিকল্প ও প্রধান বাহন দৈনন্দিন জীবনযাত্রার জন্য, যা হয়েছে ভিয়েতনাম, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ফিলিপাইন সহ অন্যান্য আসিয়ান দেশসমূহে। হিসাব করে দেখা গেছে যদি মোটরসাইকেল পলিসি বাস্তবায়ন করা হয় এবং এর মূল্য আন্তর্জাতিক বাজারের সাথে প্রতিযোগিতামূলক স্তরে নামিয়ে আনা যায়, তাহলে আগামীতে বাংলাদেশে মোটরসাইকেলের চাহিদা বৃদ্ধি পেয়ে দাঁড়াবে বছরে প্রায় 3 মিলিয়ন ইউনিট, যা বর্তমানের তুলনায় প্রায় 6 গুণ বেশি। এই শিল্পের যে সম্ভাবনা রয়েছে সেই অনুযায়ী যদি এর সম্প্রসারণ ঘটে, তবে তার অর্থনৈতিক প্রভাব হবে বিশাল, যা বিরাট কর্মসংস্থান সৃষ্টি করবে। বর্তমান অবস্থায় দেশের অর্থনৈতিক অবস্থায় যে সংকটকাল চলছে তা কাটিয়ে ওঠা নিশ্চয়ই সম্ভব হবে এবং মোটরসাইকেল শিল্প এক্ষেত্রে বিশাল ভূমিকা রাখবে বলে আমরা মনে করি। আগামী দিনগুলোতে মোটরসাইকেলের উপর নির্ভরতা আরো বাড়বে বলে আমরা আশা করছি। তো সার্বিক মোটরসাইকেলের বাজারে আসলে মানে করোনার প্রভাবটা আসলে কেমন, কিভাবে দেখছেন আপনারা?
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে যে করোনা ভাইরাস সংক্রমণের প্রকোপ আরো তীব্র করতে পারে, এমত অবস্থায় স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসা, অর্থনৈতিক চাকাকে সচল করার দিকে আমাদের বিবেচনা করতে হবে। এক্ষেত্রে মোটরসাইকেল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সাধারণ জনগণ অনেক সময় চিন্তা করে কিভাবে চলাচল করবে শারীরিক ও সামাজিক দূরত্ব বজায় রেখে। তো মোটরসাইকেলের মাধ্যমে সহজেই চলাচল করতে পারে। আমরা একটি সমীক্ষা চালিয়েছি সীমিত পরিসরে। এতে দেখা যায় 30 থেকে 45 বছরের বেসরকারি চাকরিজীবী, ছোট ব্যবসায়ী, যারা আপনার রেগুলার চলাচল করে তারা মোটরসাইকেল প্রাধান্য দিচ্ছে। আমরা মনে করি শিক্ষা প্রতিষ্ঠান খুললে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মোটরসাইকেলকে প্রাধান্য দিবে দৈনন্দিন চলাচলের জন্য। কারণ হিসেবে সবাই বলছে শারীরিক ও সামাজিক দূরত্ব বজায় রাখা এবং সংক্রমণ কম হবার সম্ভাবনা। এতে দেখা যাচ্ছে কাস্টমার বিহেভিয়ার বদলে যাচ্ছে। মানুষ দৈনন্দিন জীবনযাত্রার সাথে মোটরসাইকেলকে গুরুত্ব দিচ্ছে। আপাত দৃষ্টিতে আমি একটা উদাহরণ দিতে পারি যে আপাত দৃষ্টিতে মোটরসাইকেলের এককালীন বিনিয়োগ বেশি মনে হলেও এর দৈনন্দিন খরচ অনেক কম। উদাহরণস্বরূপ একটি মোটরসাইকেলের বিনিয়োগ যদি আমাদের হোন্ডা ব্র্যান্ডের ড্রিম নিউ, যার মূল্য 95,000 টাকা বর্তমানে, এবং একে যদি আপনি 5 বছরের মধ্যে বন্টন করেন, দ্যাট মিনস ডিপ্রিসিয়েশন, প্রতি বছর পরে 19,000 টাকা, মাসে খরচ আসে 1,600 টাকা। মাসের ন্যূনতম 800 কিলোমিটার চলে, প্রতি কিলোমিটারে আসে মাত্র 2 টাকা। 1 লিটার তেলে আমাদের ড্রিম নিউ 60 থেকে 65 কিলোমিটার মোটরসাইকেল চলে, এতে প্রতি কিলোমিটারের খরচ আসে 1 টাকা 50 পয়সা। সো মেইনটেনেন্স খরচ ধরলেও প্রতি কিলোমিটারে 4 টাকা থেকে 4 টাকা 50 পয়সা ম্যাক্সিমাম খরচ হতে পারে। এটা ইকোনমিক্যালি সাশ্রয়ী একটি বাহন। মোটরসাইকেল একটি বিনিয়োগ যার রিসেল ভ্যালু থাকায় একটি নির্দিষ্ট সময় পরে বিক্রয় করা সম্ভব এবং একটি টাকা বিক্রয় করে একটি টাকা উপার্জন করাও সম্ভব হয়। দৈনন্দিন খরচ কম হওয়ার জন্য ডিসপোজেবল ইনকাম এর সুযোগ থাকে। করোনাকালীন সময়ে আমরা শুনতে পাচ্ছি প্রায় যে মানুষের আয় কমে গিয়েছে। আমরা মনে করি এটি দৈনন্দিন খরচ কমাতে সাহায্য করবে। নিজের একটি ট্রান্সপোর্ট থাকায় অন্যের উপর নির্ভর করতে হয় না, এতে সময় অপচয় রোধ করে। আর একটি বিশেষ ব্যাপার, আমরা যখন স্বাভাবিকভাবে চলাফেরা করি, অনেক সময় আমাদের বিভিন্ন ভিড়ের মধ্যে বা আপনার অনেক রাশের মধ্যে যেতে হয়, অনেক তাড়াহুড়ার মধ্যে যেতে হয়। এতে আমরা অনেক সময় আমাদের জিনিসপত্র হারিয়ে ফেলি। অনেক সময় মেয়েরা বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীন হতে পারে, আপনার সময় অপচয় হতে পারে। এই ক্ষেত্রে মোটরসাইকেলের একটা চলাচলের মাধ্যম এই অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো সম্ভব হয়, ভিড়কে এড়ানো সম্ভব হয়। আপনার করোনা পরিস্থিতিতে যে ভাইরাস সংক্রমণ হয় সেটা থেকে আমরা দূরে থাকতে পারি। যেভাবে আপনার ভিয়েতনাম, আমরা জানি যে কেরালা এবং ভিয়েতনাম হচ্ছে একটি মডেল যে দ্বারা আপনার খুব সহজেই করোনাকে আপনার অ্যাভয়েড করতে পেরেছে। এবং ভিয়েতনামের যদি এক্সাম্পল দেওয়া যায় যে মোটরসাইকেল, সেখানে ভিয়েতনামে হচ্ছে সবচেয়ে বেশি মোটরসাইকেল চলে এই আসিয়ান কান্ট্রিতে, এবং সেখানে আপনার এই মোটরসাইকেলকে আপনার থিম হিসেবে ধরে যে ডিস্টেন্স মেনটেন করে চলে, এইভাবে তারা স্কুল, অফিস এবং প্রত্যেক কর্মক্ষেত্র সব ক্ষেত্রে এই ডিস্টেন্সটা মেনটেন করেছে এবং তারা কিন্তু এই থিমকে এক্সাম্পল হিসেবে ধরে এই করোনা থেকে আপনার উত্তরণ করতে হচ্ছে সক্ষম হয়েছে। এই ক্ষেত্রে আমাদের মোটরসাইকেলের ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে যে সেফটি রাইডিং এবং ট্রাফিক রুলস মেনে মোটরসাইকেল চালানো। আমরা অনেক সময় সেফটি রাইডিংটা মেনটেন করি না এবং ট্রাফিক রুলস মানতে চাই না এবং হেলমেট পরি না। তো এই ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় জিনিসটা মাথায় রাখতে হবে যে সেফটি রাইডিং। আমরা হোন্ডা সবসময় এই জিনিসটার ব্যাপারে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে থাকি যে সেফটি রাইডিং এবং ট্রাফিক রুলস মেনে মোটরসাইকেল চালানো। আমরা এই ব্যাপারে কিছু অ্যাক্টিভিটিও আমরা রিসেন্টলি করেছি। সেটাই, তার মানে করোনাকালীন সময় আমরা দেখতে পাচ্ছি আমাদের জীবনযাত্রায় মোটরসাইকেল অনেক বড় একটা ভূমিকা পালন করছে। তো আমরা মোটরসাইকেল নিয়ে আরো অনেক কথাই শুনবো, ছোট্ট একটা বিরতি নিয়ে আসি আমরা। দর্শক, নিচ্ছি একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবার স্বাগত কৃষি বিজনেসে। দর্শক, বিরতির আগে দেশে মোটরসাইকেল উৎপাদন ও বাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম হোন্ডা বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের হেড অফ ফাইন্যান্স অ্যান্ড কমার্শিয়াল শাহ মোহাম্মদ আশিকুর রহমান এফসিআর সঙ্গে। আশিকুর রহমান, একটু জানতে চাই যে আমরা জানি যে মোটরসাইকেল এই সেক্টরে হোন্ডা অনেক বড় একটা নাম, অনেকে মোটরসাইকেলকে চেনেই হচ্ছে হোন্ডা নামে। তো যাই হোক, আমি একটু জানতে চাইবো যে আমাদের দেশের মোটরসাইকেল বাজারে এই মুহূর্তে হোন্ডার কন্ট্রিবিউশনটা আসলে কেমন? ধন্যবাদ। অ্যাকচুয়ালি ট্রু যে আমরা ছোটবেলা থেকেই আর কি জেনে আসছি যে হোন্ডা এন্ড হোন্ডা মিন্স দ্য মোটরসাইকেল। তো এখনো আমরা অনেক ক্ষেত্রেই আপনার যখন রুরাল এরিয়াতে যাই
তো সবাই বলে যে মোটরসাইকেল মানেই হোন্ডা, এবং অনেকেই জিজ্ঞেস করে যে আমি কোথায় চাকরি করি, হোন্ডাতে। আমি বারবার বলি যে হ্যাঁ হোন্ডা, এবং মানুষের কাছে এটা আচ্ছা, আপনার নর্মাল হয়ে গেছে যে মোটরসাইকেল মিনস আপনার হোন্ডা। তো এখানে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড, যেটা হচ্ছে যে আপনার হোন্ডা ফুল কন্ট্রিবিউশন করছে বাংলাদেশে আপনার টেকনোলজি ট্রান্সফার করার জন্য। আমাদের জাপানিজ এক্সপার্টরা রেগুলার আসছেন আমাদের লোকাল যারা ইঞ্জিনিয়ার আছেন তাদেরকে ডেভেলপ করার জন্য, এবং তারা ডেভেলপ হচ্ছে এবং তারা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে চলে আসতেছে। কারণ আমরা এক একটা লেভেলে আমরা এক একটা সার্টিফিকেশন দেই যারা আপনার ইন্টারন্যাশনাল জাপানি স্ট্যান্ডার্ডের আপনার ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিক্যাল নলেজ আপনার গেদার করে, এবং তাদেরকে অন সাইড অফ সাইড আপনার অন জব ট্রেনিং বিভিন্ন ভাবে তাদেরকে ট্রেন আপ করা হয়। এবং আমরা কোয়ালিটির কোয়ালিটিতে আপনার 110% অ্যাকুরেসি আমরা ফলো করি। 110% আপনি বলতে পারেন কেন? বিকজ আপনার কোন ক্ষেত্রে যদি কোনো কিছু আপনার শর্ট হয়, তারপরে 110 থেকে যাতে 100% আসে, এর নিচে না আসে। তো এটাই হচ্ছে আমাদের আইডিওলজি, আপনার ফিলোসফি। তো যে আমরা পারফরমেন্স বা কোয়ালিটিতে কোনো ধরনের কম্প্রোমাইজ নাই, এবং আমরা দেশে এখন মোটরসাইকেল উৎপাদন করছি। আমাদের ফ্যাক্টরি হচ্ছে আব্দুল মোনেম ইকোনমিক জোনে, যেখানে আমরা ফ্যাক্টরি করেছি 2018 সালে। আমরা ম্যানুফ্যাকচারিং এ চলে গিয়েছি। বর্তমানে আমাদের 7টা মোটরসাইকেল মডেল আছে, ড্রিম নিউ, শাইন, এক্সব্লেড, হর্নেট, সিবিআর এবং ডিও স্কুটার। এবং সবগুলো মডেলই আমি বলবো যে এখানে ফুয়েল এফিসিয়েন্সি অনেক বেশি, যেটা হোন্ডার একক বৈশিষ্ট্য আমরা মনে করি যে এটা হচ্ছে আপনার, এবং ফুয়েল এফিসিয়েন্সি, ইকোনমিক্যাল, এবং ডিজাইন বলেন, মডেল আপডেট, পারফরমেন্স সব দিক থেকে মানসম্পন্ন। আমি যদি বলি ড্রিম নিউ লিভো ফুয়েল এফিসিয়েন্সি এবং কস্ট ইফেক্টিভ, মোস্ট কস্ট ইফেক্টিভ। 125 সিসিতে হচ্ছে আপনার শাইন এসপি, যেটা হচ্ছে আপনার 5 গিয়ার, যে 125 সিসিতে 5 গিয়ার মোটরসাইকেল খুব কমই আছে। হর্নেট এবং এক্সব্লেড বেশ আপনার পারফরমেন্স ওরিয়েন্টেড, এবং আপনার 150 সিসি ডিজাইন এবং সবকিছুতে এক্সট্রা অর্ডিনারি। এবং এই করোনাতে আমি বলবো যে অনেকেই নতুন রাইডার চলে আসতেছেন আপনার, যারা অনেকে আগে ভয় পেত মোটরসাইকেলকে, বাট আপনার এখন মোটরসাইকেল করোনার কথা চিন্তা করে আপনার মোটরসাইকেলের দিকে চলে আসছে, এবং তারা আপনার ডিওতে খুব বেশি আগ্রহী হচ্ছে, বিকজ এটা খুব ইজি রাইডিং। আপনার জাস্ট পিক আপ দিলে আপনি চলে, আপনার অত মানে খুব ইজি রাইডিং। সেক্ষেত্রে ডিও স্কুটারটা আমাদের যারা নতুন রাইডার তাদের জন্য খুবই ভালো। তো ওভারঅল বাংলাদেশ হোন্ডা, দ্যাট মিনস হোন্ডার মেইন হচ্ছে যেখানে বিক্রয় সেখানে উৎপাদন, এই কনসেপ্টের উপরে আমরা এখানে মোটরসাইকেল প্রতিষ্ঠান করেছি, এবং আমরা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি স্টেপ বাই স্টেপ টোটাল টেকনোলজিটা বাংলাদেশে ট্রান্সফার করছি, যাতে আমাদের দেশই স্বয়ংসম্পূর্ণভাবে মোটরসাইকেল সম্পূর্ণভাবে প্রস্তুত করতে পারে। এবং সাথে সাথে আমরা ভেন্ডরদের, ইন্টারন্যাশনাল ভেন্ডর যারা আছে, আপনি জানেন যে মোটরসাইকেল হচ্ছে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রির উপরে ডিপেন্ড করতেছে। সেক্ষেত্রে আমরা ইন্টারন্যাশনাল ভেন্ডর যারা আছে তাদেরকে ইনভাইট করছি, ইদার টেকনিক্যাল কোলাবোরেশন, অথবা আপনার জয়েন্ট ভেঞ্চার, অথবা আপনার ডিরেক্ট এফডিআই, সবকিছু মিলে যাতে যে কোনো অপশনই তারা আসতে পারে, আমরা সবগুলো অ্যাপ্রোচই তাদেরকে দিচ্ছি। এবং তারা যদি আপনার এখানে চলে আসছে, বাংলাদেশে ইনভেস্ট করে, ইন ফিউচারে আপনার মোটরসাইকেলে কনট্রিবিউশনটা আমাদের আরো বেশি আমরা দিতে পারবো বলে মনে করি। সেটা আমরা প্রত্যাশা করছি, এবং শুনে ভালো লাগলো যে আমাদের দেশে আসলে মোটরসাইকেল তৈরি হচ্ছে। একটু জানবো যে এই যে একটা গতি, এই যে একটা প্রোগ্রেস, তো এটা তো হতে থাকবে, আমরা সেটা প্রত্যাশা করব। কিন্তু অনেক চ্যালেঞ্জ তো ফেস করতে প্রতিটা সেক্টরে, তো কি চ্যালেঞ্জ আসলে ফেস করছেন আপনারা, আসলে জানতে চাই। হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা অনেক চ্যালেঞ্জ ফেস করেছি, এবং আমাদের সরকারের সহযোগিতায়, সার্বিক সহযোগিতায় আমরা সবগুলো চ্যালেঞ্জই ওভারকাম করে ফেলেছি এবং ফেলছি। কিছু কিছু জিনিস আছে যে আপনি জানেন যে মোটরসাইকেল পলিসি 2018 একটা প্রণয়ন করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। তো এখানে আপনি 2025 সালের মধ্যে এখানে জিডিপি বৃদ্ধির লক্ষ্যমাত্রা 0.5% থেকে 2.5% নির্ধারণ করে সরকার মোটরসাইকেল পলিসি 2018 প্রণয়ন করেছেন, যা বাংলাদেশে বিশ্বমানের একটি মোটরসাইকেল শিল্প গড়ার ক্ষেত্রে বিরাট অনুপ্রেরণা যোগাবে। এটাও নিঃসন্দেহে সরকার আরো একটি প্রশংসনীয় উদ্যোগ, যে এর মাধ্যমে বাংলাদেশের মোটরসাইকেল শিল্প অবশ্যই পূর্বের চেয়ে অধিকতর উন্নত স্তরে পৌঁছে যাবে। কিন্তু এরপরেও কিছু প্রতিবন্ধকতা রয়েছে, যার কারণে বাংলাদেশে এই শিল্প সঠিক গতি অর্জন করতে পারছে না। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনার অতিরিক্ত নিবন্ধন ফি, রেজিস্ট্রেশন ফিজ আরোপ। উদাহরণস্বরূপ বলা যায় যে বাংলাদেশে আপনার এই ফিজ হচ্ছে আপনার 22,700 টাকা, কিন্তু যদি পার্শ্ববর্তী দেশ ভারতে দেখি তাহলে সেটা হচ্ছে 3,800 থেকে 4,000 টাকা, শ্রীলঙ্কায় 4,000 টাকা, পাকিস্তানে 2,000 টাকা অ্যাপ্রক্সিমেট বলছি আমি,
মিয়ানমারে 3,300 টাকা, মালয়েশিয়া 1,200 টাকা, থাইল্যান্ডে 2,800 টাকা, ফিলিপাইনে 1,200 টাকা, ভিয়েতনামে 4,800 টাকা। তো বাংলাদেশের মোটরসাইকেল নিবন্ধন ফি এবং এর সাথে সংশ্লিষ্ট অন্যান্য ফি এর পরিমাণ অন্যান্য দেশের তুলনায় আমাদের মতে যে অনেক বেশি। সেটাই। তো এই ক্ষেত্রে মোটরসাইকেল উৎপাদন স্থানীয়করণ সত্ত্বেও এই শিল্পের উন্নয়ন এটি একটি বিরাট বাধা হয়ে দাঁড়িয়েছে। আমি উল্লেখ করতে চাচ্ছি মোটরসাইকেল শিল্প উন্নয়ন নীতিমালা 2018 3.6 সেকশনে বলা হয়েছে যে, আমি এক্সাক্ট লাইনটাই পড়ছি, উপমহাদেশের অন্যান্য দেশের মোটরসাইকেলের নিবন্ধন ফির সাথে বাংলাদেশের নিবন্ধন ফি এর সামঞ্জস্য বিধান করা হবে। কিন্তু কার্যত বাংলাদেশের মোটরসাইকেলের নিবন্ধন ফি উপমহাদেশের অন্যান্য দেশের তুলনায় 5 থেকে 10 গুণ বেশি। তো এটা একটা বিশাল চ্যালেঞ্জ। সরকারের কার্যকরী পদক্ষেপের ফলে আমরা বলবো যে এখন মোটরসাইকেল আর বিলাসী সামগ্রী নয়, এটা বর্তমানে প্রয়োজনীয় পণ্যে পরিণত হয়েছে। কিন্তু যেহেতু রোড ট্যাক্স এবং অন্যান্য চার্জ নিবন্ধন ফি এর কোনো পরিবর্তন আনা হয়নি, সুতরাং এটা মোটরসাইকেল শিল্পের অগ্রগতির পথে একটা বিরাট বাধা। সেটা আমরা প্রত্যাশা করব এবং আমরা প্রত্যাশা করব যে সরকারের তরফ থেকেও নীতি সহায়তা এই সেক্টরে আসবে, এই সেক্টরের উন্নয়নের জন্য, এবং এই সেক্টরের উন্নয়ন কামনা করে শেষ করতে হচ্ছে। একদমই সময় নেই। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেশের মোটরসাইকেল উৎপাদন ও বাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলেন হোন্ডা বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের হেড অফ ফাইন্যান্স অ্যান্ড কমার্শিয়াল শাহ মোহাম্মদ আশিকুর রহমান FCA। দর্শক, এবার নিচ্ছে আরও একটা বিরতি। বেলা 2টা 35 মিনিট আবারও ফিরে আসবো বিজনেসে আরও আয়োজন নিয়ে। আমাদের সঙ্গেই থাকুন।